হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিভিল সার্ভিস প্যারামিটার্স। আমি প্রণমাংশু সিদ্ধান্ত চলে এসেছি আবার। কেন আবার এসেছি? কারণ খুব এক্সাইটমেন্ট। কিসের? দেখো, আমি একটা দুটো করে ভিডিও আপলোড করছি। হ্যাঁ, হিস্ট্রির আই থিঙ্ক 4টে ভিডিও আপলোড হয়ে গেছে, ইকোনমিক্স একটা হয়েছে, পলিটি পাঁচটা না 6টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, আজকে এথিক্স। এখন এথিক্স, আচ্ছা এথিক্সটা কি? দেখো, এথিক্স হচ্ছে পেপার 4, ইউপিএসসি পেপার 4, খুব কোয়ালিফাইং। এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিফাইং পেপার। কোয়ালিফাইং কিসের দিক থেকে? কোয়ালিফাইং কি শুধু না কোয়ালিফাই করার জন্য নয়, কোয়ালিফাইং হচ্ছে মার্কস, খুব হাই মার্কস ক্যারি করে এই পেপারটা। ওকে, তো আজকে আমরা পড়বো। দেখো, এথিক্স বলতে আমরা যে নীতি, আদর্শ, বিবেক বোধ, আমরা বাঙালি তাই আমাদের বিবেক বলে একটা বস্তু আছে। কি বিবেক? কেন বিবেক? ব্যাপারটা হচ্ছে যে ধরো কেউ কোনো খারাপ কাজ করলো, পাশের লোকটা বললো, এই তোর কি বিবেক বোধ নেই? আমরা অনেক সময় অনেক মানুষকে বলে থাকি যে আপনার কি বিবেক নেই? তো এই বিবেক বোধটাই হচ্ছে এথিক্স। ঠিক আছে, আমি প্রভাস সিদ্ধান্ত আজকে এথিক্স এর সিলেবাস টোটাল কভারের জন্য আমি জাস্ট আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করবো, প্লাস প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন সেশন কোর এরিয়াসটা আমরা দেখবো। ঠিক আছে, তো এটা ডেলি ক্লাস থাকছে বিকেল 5টার সময়। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাস করছো, যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে একটা জিনিস বলা, তোমরা ক্লাসগুলো নোট করছো তো? প্রত্যেকটা ভিডিও পজ করে করে কিন্তু নোটগুলো করে নাও, অ্যালং উইথ আমার কথাটাও শুনবে, নোটটাও করবে। হ্যাঁ, প্রত্যেকটা খাতা আলাদা করো, কারণ আমি একমাত্র মানুষ, আর এটি একমাত্র চ্যানেল যে নিজের অফলাইনে নোটস আপলোড করছে। অবভিয়াসলি আমি এই নোটসে প্রচুর টাকা ইনকাম করতে পারি, করছিও, অফলাইনে করিও আমি। কিন্তু তার সাথে যারা তোমরা বেঙ্গলের, আমি জাস্ট একটু শেয়ার করে দিই, বেঙ্গলের জন্য আমি কিছু করতে চাইছি। ঠিক আছে, আজকে যেমন বেঙ্গলি মিডিয়াম, আমি বেঙ্গলি মিডিয়াম একটা সময় ছিলাম এবং হিউজ পরিমাণ ইনভেস্ট করে আমাকে আজকে জায়গাটা যেখানে আমাকে তোমরা দেখতে পাচ্ছ, বা এর থেকেও বেটার জায়গায় ভবিষ্যতে তোমরা দেখতে পাবে, অনেকটা ইনভেস্ট করতে হয়েছে আমাকে। ওকে, তো আমি চাইছি এটা তোমরা ফ্রিতেই পেয়ে যাও। হ্যাঁ, সামান্য কিছু একটা সাবস্ক্রিপশন এবং লাইক শেয়ার কিছুতে পেয়ে যাচ্ছ। যাই হোক, আচ্ছা এবার একটা ডাব্লিউবিসিএস পার্সপেক্টিভে একটা কথা বলছি আমি। সেটা হচ্ছে, আমি বিগত কিছুদিন থেকে কিছু কলস রিসিভ করছি, স্যার আমার ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য আমি বাংলা বই পড়েছি, আমার প্রিলিমসটা তো হয়ে যাবে। বলছেন কি বলছেন আপনি? এবার আমি তাদেরকে বলি যে দেখো, তোমাদের প্রিপারেশন সম্বন্ধে কোনো আমার আইডিয়া নেই, আমি তাদেরকে ফোনেও বলেছি। এবার কিছু স্টুডেন্ট আমাকে এইভাবে বলছে যে স্যার প্রিলিমসটা তো হয়ে গেল, মেন্স কি করব? দেখো, আমি শুরু সবে করেছি, আমার পক্ষে পসিবল নয় সমস্ত ক্লাস উইদিন 3 মান্থস কমপ্লিট করে তোমাদের মেন্সে হেল্প করা। আমি শুরু করেছি ডাব্লিউবিসিএস এবং আইএস 2022-এ যারা দেবে তাদের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আমি আমার মেটেরিয়ালস নিয়ে পরে আলোচনা করব, আমি সম্পূর্ণ পরে আলোচনা করব, নট নাও। এবার একটা জিনিস বলি আমি, দেখো বাংলায় তেমন একটা খুব ভালো বই নেই। আমি কিছু ইউটিউব চ্যানেল, আমার কিছু স্টুডেন্টরাও বলছে স্যার ইউটিউবে তো বলছিল যে আইএসটা বাংলায় পড়া যায়। হ্যাঁ, অবভিয়াসলি তুমি যদি ফেল করতে চাও বছর বছর তাহলে পড়তে পারো, আমি অপমান করছি না, বাংলায় আমি নিজে পড়াচ্ছি, আমি বাংলা কথায় অতিরিক্ত সচ্ছল। কিন্তু দুঃখের বিষয়, কোন টিচার এত বছর ধরে বাংলাতে কিছু করেনি, যেটা হিন্দি মিডিয়ামের জন্য প্রচুর টিচাররা করেছেন। আজকে এলাহাবাদ বা যদি তোমরা বিহার পাটনা চলে যাও, সেই ক্ষেত্রে দেখবে বড় বড় আইএস ইনস্টিটিউট রয়েছে ওখানে হিন্দিতে। দিল্লিতেও আছে, মুখার্জি নগরে প্রচুর হিন্দি মিডিয়াম রয়েছে। দুঃখের বিষয় বাংলায় তেমন কিছু নেই। আর ইংলিশটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আমরা ইন্ডিয়ার কালচারে সেই ব্রিটিশ মেন্টালিটি থেকে গেছে, তো ব্রিটিশটা চলে গেছে, তাদের বংশধর ছেড়ে দিয়ে গেছে, অবৈধ বংশধর সব। এক্ষেত্রে কি বলতে পারি, ইংলিশটা ল্যাঙ্গুয়েজ হিসেবে নাও তোমরা। হ্যাঁ, লজ্জা পেও না। দেখো, আমি নিজে সাউথ সিটি কলেজে পড়েছি, যখন আমার বাড়ি মালদাতে এবং আমি বেঙ্গলি মিডিয়াম থেকে যখন গেছি সাউথ সিটি কলেজে, না আমাকে যখন স্যাররা বলতে বলেছেন কিছু, আমি লজ্জা পেয়েছি, বলতে পারিনি, গোটা ক্লাস হেসেছে, কিন্তু একটা জেদ অর্জন করেছিলাম। আমাকে যারা আমার কলেজ লাইফ থেকে চেনে বা স্কুল লাইফ থেকে চেনে, তারা কিন্তু আমাকে আজকে চিনতে পারে না। আমি খুব বেশি বড় কেউ নই, আমি আইএস অফিসার নই বা ডাব্লিউবিসিএস অফিসার নই, সেই জন্য আমার কথা তোমরা শুনবে না আজকে। কিন্তু যদি সত্যি সত্যি এই কথাগুলো শুনতে চাও বা শোনো, নিজের জীবনে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে, আমি জানি না ভবিষ্যতে কার চোখে কত বড় হবে, কিন্তু নিজের যখন পেছনে ফিরবে যে আমার এই কষ্টটা সত্যি আজকে সার্থক হয়েছে। তাই বলছি, ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে নাও, শিখে যাবে। কারণ আমি তো তোমাদেরকে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, পড়ছো তোমরা মেড প্লাস ইংলিশে,
এবার আমি দেখো, আমি একা মানুষ, আমি সবটা সামলাতে পারছি না, আমি চেষ্টা করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করছি তোমাদের জন্য সামলানোর, শুধু তোমাদের জন্য নয়, হ্যাঁ আমার নিজেরও ইচ্ছে আছে পুরোটাকে ফ্রি করে দেওয়া, সেই জন্য আমি চেষ্টা করছি। তো গেট ব্যাক টু আওয়ার ক্লাস, লেটস স্টার্ট এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড। চলো শুরু করা যাক। আচ্ছা, এথিক্স আমাদের যারা 2013 পর্যন্ত যারা দেখবে, যারা ইউপিএসসি দিয়েছিল তারা জানে না। আর আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার মোদিজি প্রচন্ড পরিমাণ টকেটিভ, ওভার টকেটিভ। তো উনি, যাই হোক গভর্নেন্স আজকে যাই হোক না কেন, আমি হেসেই ফেললাম, কারণ যখন তোমার পেট্রোল প্রাইস 100 টাকার কাছাকাছি চলে গেছে, ডিজেল তো 90 টাকার কাছাকাছি চলে এসছে, তো অবভিয়াসলি ডায়লগ কাজে ছাড়া কিছু হয়নি। তাই উনি 2014-তে যখন চেয়ারে বসলেন, ওথ নেওয়ার পরে কি হলো, এথিক্স পেপারটা ইন্ট্রোডিউস হয়। কিভাবে ইন্ট্রোডিউস হলো, এই প্রাইম মিনিস্টার হিমসেলফ হি সেড দ্যাট, কি বলছে, এভরি মেম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিসের প্রত্যেকটা মেম্বার কি বলছে, shall maintain high ethical standards, হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড, নিজে দেশটাকে প্রাইভেটকে বেচে দিচ্ছে, ডায়লগ মারছে কি, হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড, ইন্টিগ্রিটি এন্ড অনেস্টি। এইবার ইন্টারেস্টিং যে জায়গাটা এলো, ইন্টারেস্টিং কোন জায়গাটা এলো, সেটা হচ্ছে ঘাবড়ে গেল সবাই। কেন ঘাবড়ালো, কারণ কিছুদিনের মধ্যে ইউপিএসসি অ্যানাউন্স করলো 2014-তে যে আমরা না এবার নিউ একটা পেপার ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড। ওটা ইন্ডিয়া কি বলবো কেঁপে উঠলো আর্থকুইকের মতো। কি জিনিস জানে না কেউ, কোনোদিন এটা পড়েনি, স্বপ্ন আমরা ভাবি না। তা তো বাংলাদেশে এথিক্স আছে, বাইরে তো তাও নেই, ছেড়ে দিলাম। আমাদের বিবেক আছে, জন্মগত থেকে বিবেক ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত। তাহলে কি বললো, এভরি মেম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিস শ্যাল মেইনটেইন হাই এথিক্যাল স্ট্যান্ডার্ডস, ইন্টিগ্রিটি এন্ড অনেস্টি। এথিক্যাল স্ট্যান্ডার্ড বলতে বিবেক জ্ঞান, বিবেক বোধ, আমি আসবো। ইন্টিগ্রিটি একাত্মবোধ, আমি তোমার আপন, এই দেশ আমার, এবং সততা ইন্ট্রোডিউস হয়ে গেল এথিক্স চ্যাপ্টার, এথিক্স পেপার। এটা সব থেকে হাইলি নাম্বার ক্যারি করে, সব থেকে বেশি হাই নাম্বার ক্যারি করে। আমি তোমাদের বাঙালি ক্যান্ডিডেটদের একটা কথা বলতে চাই, যারা তোমরা বাংলায় পড়ে ভাবো যে আমরা ইউপিএসসি দিতে পারবো না, বা পাশের বাড়ির কাকুটা বলছে তোমাদেরকে যে তোরা ডাব্লিউবিসিএস দিচ্ছিস, দে না, তার নিচে কোনো সার্ভিস দে। এরা তারাই তোমাদেরকে এরকম ব্যাকপুশ করছে যারা জীবনেও এই লাইনটায় কখনো আসেনি। আমাকে জিজ্ঞেস করো, আমি এসেছি, যারা আইএস দিয়ে ফেল করে এসছে, ইন্টারভিউ থেকে ব্যাক করে এসছে, তাদেরকে জিজ্ঞেস করো, তাদের লাইফটা পাল্টেছে। বা ডাব্লিউবিসিএস ইন্টারভিউ দিয়ে এসছে, মেন্স দিয়ে এসছে, তাদের লাইফটা পাল্টেছে, কারণ তারা এই জার্নিতে ছিল, বিগত কিছুদিন ধরে ছিল, 1 বছর হলেও ছিল। তাই ভয় না পেয়ে চলো আমরা শুরু করি। এবার সিলেবাসে আসবো। কি বলছে সিলেবাসে, এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড সিলেবাসটা দেখবো। এটা পেপার 4, ঠিক আছে, এটা পেপার 4। এখানে কি থাকে দেখো, কোশ্চেন অ্যান্সার থাকবে, 250 নম্বরের পেপার, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার থাকবে এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউড নিয়ে, প্লাস আমাদের 125 নম্বর যদি কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাহলে বাকি 125 নাম্বার কি করতে হবে, কেস স্টাডিজ থাকে। আমি কেস স্টাডিজ কি জিনিস না জিনিস আমি সব বলবো। কেস স্টাডিজ ধরো, আমি বলছি কেস স্টাডিজ ধরো, এই কেস স্টাডিজ গুলো কিন্তু এই টোটাল পার্টটার উপরেই আসে। আমি কেস স্টাডিজে আসছি, আমি জাস্ট একটু এলাবোরেট করে দিই। কি বলছে, দিস পেপার উইল ইনক্লুড কোশ্চেনস টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস অ্যাটিটিউড, ইয়েস অ্যাটিটিউড, আসবো আমি অ্যাটিটিউড আজকে পড়াবো, আমি বলবো, and approach to issues relating to integrity, probity in public life. Integrity আমি একটু আগে বললাম, probity in public life, তাই না? আচ্ছা আমি বলছি, and his problem solving approach to various issues, conflicts faced by him in dealing with society. তারপরে কি বলছে, questions may utilize the case study approach to determine their aspects. The following broad areas will be covered. কোন এরিয়া আসবো আমি বলছি। তাহলে কি বলছে এখানে, এই পেপারটা স্টুডেন্টদের অ্যাটিটিউড বলতে এখানে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে টুয়ার্ডস পিপল, টুয়ার্ডস সোসাইটি। তোমার কাছে টাকা আছে, কিন্তু তুমি সেই টাকা থাকাকালীন তুমি তোমার থেকে নিচু মানুষের, এখানে ফিনান্সিয়াল বলতে পারি, সেখানে এডুকেশন বলতে পারি, ঠিক আছে, এই দুটো আমি বলছি। তার সাথে তুমি বিহেভিয়ারটা কেমন করছো। তোমাদের যারা ডাব্লিউবিসিএস দিয়েছে, যারা ইউটিউবে অতিরিক্ত চেঁচামেচি করে, তারা কি তোমাদের সাথে শেয়ার করেছে যে তারা মেন্সের জন্য কি পড়েছিল? প্রত্যেককেই দেখে যাচ্ছে, আমি র্যান্ডমলি চেক করি এখন, আগে আমি করতাম না, কিন্তু আমি নিজে অনলাইনে ইউটিউবে আসার পর থেকে আমি চেক করছি যে কে কেমন বলছে। এটা প্রত্যেকে প্রিলিমস পার্সপেক্টিভ বলে যাচ্ছে,
WBCS যদি কোয়ালিফাই করতে হয়, আমি ইউপিএসসি তে আসছি, আমি যেহেতু ইউপিএসসি পেপারে আছি তবু বলছি, WBCS যদি কোয়ালিফাই করতে হয় না, মেন্সটা কোয়ালিফাই করতে হবে, ইন্টারভিউটা কোয়ালিফাই করতে হবে। সেটা কেউ বলে না, সেটা কে বলবে? সেটা আমি বলবো, আমি পড়াচ্ছি, আমি বলবো। আচ্ছা, এবার বলছে দেখো, যেটা বোঝাচ্ছিলাম উদাহরণটা দিলাম আমি, ধরো একজন ভিডিও, একজন সাধারণ ভিডিও, আমি ইউপিএসসি অফিসারের কথা বলছি না, ইউপিএসসি অফিসার মানে অনেক উপরে, এসডিও, রীতিমতো এসডিও থেকে, আইএস থেকে এসডিও পোস্টিং হয় ফার্স্ট। তাহলে একজন ভিডিও, গ্রামের চাষি এসছেন, ভিডিও কথা বলছে না, কথা বলছে না, সে বসে আছে, তাহলে কি সে সেই এই কারণে পাবলিক সার্ভিসে জয়েন করেছিল? তাহলে ইউপিএসসি চেয়েছে এই মানসিকতাটা পাল্টানোর। তাহলে এটা হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস সোসাইটি। একজন এসডিও কে দরকার পড়লে পাবলিকের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? হ্যাঁ, ইন্টিগ্রিটি প্রবিটি। ইন্টিগ্রিটি প্রবিটি বলতে একাত্মবোধ কতটা তোমার রয়েছে, অ্যাটাচমেন্টটা কতটা রয়েছে তাদের সাথে। তাহলে তুমি এই ইন্টিগ্রিটি প্রবিটি পাবলিক লাইফে কিভাবে, বা তুমি প্রবলেম কিভাবে সলভ করবে, সেটা এই পেপার থেকে অনেকটা ডিটারমিনেশন আসে, কারণ কেস স্টাডিজ রয়েছে, ঠিক আছে? ভেরিয়াস কোশ্চেনের মাধ্যমে আসবে, এই টোটাল সেক্টরটা উপরে কোশ্চেনটা আসে। কি কি আসে সেক্টর? এথিক্স, হিউম্যান ইন্টারফারেন্স, এথিক্স এন্ড হিউম্যান ইন্টারফেস। কি বলছে? এসেন্স, ডিটারমিনেন্ট and conscience of ethics in human action, dimensions of ethics, ethics in private and public relationship, human values, lessons from the lives and teaching of great leaders, reformers and administrator, role of family, society and educational institutions in including values. এই ভ্যালুতে ethics এর এই কি কি আছে? essence, determinants, consequence of ethics। ধরো এসেন্স, এথিক্স এর আসল যে উদ্দেশ্য, সেটা তোমাকে কি তৈরি করছে এই পেপারটা, এবং তোমার কি তৈরি করার চেষ্টা করছে পেপারটা, এবং তার সাথে তুমি কি তৈরি হচ্ছ, এটা কোথা থেকে বুঝতে পারবে? হিউম্যান অ্যাকশন থেকে। তোমার অ্যাকশনটা টুয়ার্ডস পাবলিক কি হচ্ছে আফটার জয়নিং দ্যাট সার্ভিস। বিফোর নয়, বিফোরে প্রত্যেকেই সাধারণ, কিন্তু যখন জয়েন করে যায় তোমরা শুনতে পাবে, আমি তো জানতাম স্যার, বা নিউজ পেপারে যখন কেউ ধরো টপার হয়েছে বা 1 থেকে 10 এসছে, অনেকেই, এটা খুব কমই হয়েছে এখনো পর্যন্ত, কিন্তু হয়েছে, বা পরবর্তীকালে যারা চাকরি পেয়েছে তাদের পাবলিকের প্রতি বিহেভিয়ার পাল্টে গেছে, এই এথিক্স পেপারটা চেষ্টা করছে সেটাকেই নিয়ে আসার। আমি জাস্ট একটু আলোচনা করে বেরিয়ে দিয়ে যাচ্ছি, কারণ সেশনটা অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এখান থেকে বুঝতেই পারছো কি পড়তে হবে। অ্যাটিটিউড, অ্যাটিটিউডে কি পড়তে হবে? অ্যাটিটিউডে কি বলছে? অ্যাটিটিউডের কন্টেন্ট কি কি আছে, স্ট্রাকচার, ফাংশন। তোমার অ্যাটিটিউড বলতে এই তোর অ্যাটিটিউড ভালো না, এই তোর অ্যাটিটিউড একদম ভালো না, একটু ঠিক কর, মানেটা কি? আর বিহেভিয়ার, ঠিক আছে? বিহেভিয়ারটা কোথা থেকে আসে? থট থেকে আসে। থট আর বিহেভিয়ার মিলে যে রিলেশন এবং ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, সেটা একটা মানুষের ফাংশনসে বোঝা যায়, এবং তার অ্যাটিটিউড থেকে তার স্ট্রাকচারটা তৈরি হয়। বডিলি স্ট্রাকচার মানুষের কিন্তু অনেক আলাদা, আমি কুজো হতে পারি, আমি পাতলা হতে পারি, মোটা হতে পারি, এটা আলাদা বডিলি স্ট্রাকচার। বাট তুমি যখন তোমার ভেতর কোনো জ্ঞান আসবে, তুমি যদি সঠিকভাবে জ্ঞানটা নাও, তাহলে তোমার কিন্তু বডিলি স্ট্রাকচার, সেটা বিহেভিয়ারাল স্ট্রাকচার বলতে পারি আমি, ঠিক আছে, পাল্টে যাবে, এবং তোমার কন্টেন্ট পাল্টানো শুরু করেছে। মরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউডস তোমার ভেতর, তুমি যখন পড়াশোনা করবে, আমাদের দেখো আমরা কেউ কোন পার্টিকে পছন্দ করি, কেউ ক্যাপিটালিজমকে সাপোর্ট করি, কেউ সোশ্যালিজমকে সাপোর্ট করি, কেউ রাশিয়া, কেউ চায়না, হোয়াট এভার। ইন্ডিয়ানাইজেশন, যেটা আমরা জানিও না, তো আমাদের এখান থেকে পড়তে পড়তে, কারণ এটা ভাস্ট সিলেবাস, এখানে ইন্ডিয়ানাইজেশনটা অ্যাকচুয়ালি বোঝা যায়, ঠিক আছে? আমরা যে শুধু মোরাল থিঙ্কার্স এর, আমি আসবো একটু পরে, এই এখানে বলছি কন্ট্রিবিউশন অফ মোরাল থিঙ্কার্স এন্ড ফিলোসফার ফ্রম ইন্ডিয়া এন্ড ওয়ার্ল্ড। আমরা যখন এই ফিলোসফার্স এবং মানে দার্শনিক এবং থিঙ্কার, এটা আমি একটু পরে ডিভাইড করছি, তো এই ক্ষেত্রে আমরা জানতে পারবো তোমাদের বিহেভিয়ার পুরো পাল্টাবে, পাল্টাতে বাধ্য, কারণ আমার সাথে তোমরা চলে এসছো, জুড়ে গেছো। কি বলছে? অ্যাপটিটিউড অ্যান্ড, অ্যাপটিটিউড বলতে তোমরা যেখানে জিআই, জেনারেল ইন্টেলিজেন্সের অ্যাপটিটিউড বোঝো, এই অ্যাপটিটিউড বলতে হচ্ছে তোমার অ্যাপটিটিউড অ্যান্ড ফাংশনাল ভ্যালুস ফর সিভিল সার্ভিসেস। অ্যাপটিটিউড বলতে তোমার কাজ করার ক্ষমতা, তোমার যোগ্যতা, তোমার দক্ষতা। যোগ্যতা কিন্তু কোনোদিন, যোগ্যতা কিন্তু কোনোদিন তুমি কি পাস করে এসছো তার উপর আসে না। তুমি যখন পাবলিক সার্ভিস জয়েন করছো, তাহলে তুমি পাবলিককে সত্যি সত্যি সার্ভিস দিচ্ছ না, তুমি পাবলিকের মালিক হওয়ার চেষ্টা করছো। এখনকার দিনে আমি জানি না, আমি পড়াচ্ছি বলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, বাট সরি, আমি আগে সরি বলছি। তার একমাত্র কারণ, এখনকার দিনে তোমরা যারা গ্রামে ভিডিওদেরকে দেখছো, ব্লকে ভিডিও কেউ দেখতে হবে না, ভিডিও অফিসে যদি চলে যাও, তোমাদের সাথে কেউ কথা বলবে না, একজন বিএলআরও পর্যন্ত কথা বলেন না, ঠিক আছে? তাহলে পাবলিকের মালিক হয়ে যাচ্ছে,
এইবার দেখবে বিগত আপকামিং, আমরা বলি আপকামিং 10 ইয়ার্সে এই সাবজেক্ট ইন্ট্রোডিউস হওয়ার পরে হয়তো 1% to 10%, আমি 90% কথা বলছি না, কিন্তু আমরা যতক্ষণ না 90%-এ আসতে পারছি, কোন দিক থেকে এথিক্যাল ভ্যালুস থাকতে হবে, মরাল ভ্যালুস থাকতে হবে, ঠিক আছে? পাবলিক সার্ভিসকে শুধু পাবলিকের সার্ভিস দেওয়ার জন্যই আসতে হবে। যদি এখন 10% আছে বলে দেশ চলছে, কারণ এখন জি হাজুরি চলে। যদি রাজা বলে এটা ঠিক, তো সব পারিষদরা বলে, এই পারিষদদের মধ্যে অফিসাররা রয়েছে, তো জি হাজুরি যতক্ষণ চলবে ততক্ষণ কিছু করার নেই। আজকে পেট্রোলের প্রাইস অতিরিক্ত হাই, জিএসটি এখনো বসছে না, কেন বসছে না তার কোনো হিসেব নেই। পাবলিক হিসেব চাইতে গেলে অনেক কিছুই বলছে। তো এই হিসেবটা যেমন নেই, তেমন যেমন আমাদের রাজ্যে চাকরি দিচ্ছে না পিএসসি সঠিকভাবে, এসএসসি ক্রিয়েট করেছে তারাও চাকরি দিচ্ছে না, প্রাইমারি অলরেডি কেস ঝুলছে, 2014টা আটকে গেল। এত পরিমাণ কারাপশন, তার একমাত্র কারণ দেখো, মিনিস্টার 5 বছরের জন্য আসে, এমএলএ এমপি 5 বছরের জন্য আসে, থাকে হচ্ছে অফিসার্সরা যদি না বলে দেয় তাহলে কিন্তু কারোর ক্ষমতা থাকবে না কিছু করানোর। ইউপিএসসি চাইছে এইটাকে ঠিক করতে, ঠিক আছে? অবভিয়াসলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তখন 2014 সালে বলেছিলেন, বাট অ্যাট দ্য এন্ড করতে হবে কিন্তু আমাদের মতো যারা পড়াচ্ছি, যারা আইএএস পড়াচ্ছি, আমি ডাব্লিউএস এর কথা বলছি না, যারা আমরা নিজেরা এই পেপারটা পড়েছি, যারা আমরা নিজেরা কোয়ালিফাই করে ব্যাক করে এসেছি কোথাও একটা কোনো একটা সেগমেন্ট থেকে, তাদের এটা দায়িত্ব স্টুডেন্টদেরকে তৈরি করা। হ্যাঁ, চলো নেক্সট কি বলছি, অ্যাপটিটিউড বললাম, আমি সিভিল সার্ভিসের ক্ষেত্রে বললাম কি কি কেন এইরকম ভাবে এসছে সেটাও আমার ডিফাইন করা উচিত, আমি ডিফাইন করছি। ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি বলতে এক চোখ যাতে বন্ধ না থাকে, আমি শুধু বড় লোকদের জন্য করব, আমি গরিবদের জন্য করব না, আমি এই কাস্টের জন্য করব কারণ আমি এই কাস্ট থেকে বিলং করি, আমি এই রিলিজিয়নের জন্য করব কারণ আমি শুধু এই রিলিজিয়ন থেকে বিলং করি, অন্য রিলিজিয়ন করব না, এই যাতে জায়গাটা না আসে। ইম্পার্শিয়াল হতে বলছে, পার্শিয়ালিটিতে দেশ গোল্লায় যাচ্ছে, যদি ইম্পার্শিয়ালিটি থাকে তাহলে কিন্তু দেশ এগোতে পারে। এটা কাকে আনতে হবে? অফিসারকে আনতে হবে, একজন আইএএস, আইপিএস, আইআরএস, সেটা রেল, রেভিনিউ, বোথ। ইন্ডিয়ান ফরেন সার্ভিস সেটা খুব একটা হয় না, যেহেতু দেশের বাইরে থাকে তারা অন্যভাবে সার্ভিসে জয়েন করে, বা বিভিন্ন ডিফেন্স ইন্টেলিজেন্স সেটা আলাদা একটা পার্ট। তো যারা রয়েছে এই 22খানা সেক্টরের ভিতরে, 22খানা সার্ভিসের বিষয়, তাদের জন্যই, বা তার বাদেও তোমরা যদি এটা পড়ো তোমরা কিন্তু ডাব্লিউবিসিএস ও কিছুটা হেল্প পাবে। কেন, কিভাবে হেল্প পাবে? তোমাদের রাইটিং এর ক্ষেত্রে না, এখন যারা পাস করে আসে তাদের একটাই গল্প থাকে, নিজেদেরকে এস্টাবলিশ করা। এস্টাবলিশ ইন দ্যাট সেন্স তারা তো এস্টাবলিশড অলরেডি, কিন্তু হ্যাঁ দেখো আমি পাস করে এসেছি, আমি সর্বে সর্বা, কিন্তু দেখেছো কোনোদিন কোনো গ্রুপ এ অফিসার মানে এক্সিকিউটিভ এবং গ্রুপ বি অফিসার পড়াচ্ছে? বিনা পয়সা তো দূরস্থ, টাকা দিয়েও পড়াচ্ছে। হ্যাঁ, পড়াবে না, কোথায় কোথায় যায়? ইনস্টিটিউটে ভাষণ দিতে যায়। কেন যায়? কারণ মানি টক্স, এট দ্য এন্ড মানি টক্স, এটা হচ্ছে তাদের নির্ধারণ। যাই হোক, আমি তাদেরকে কিছু আর বলছি না। তো চলে আসি, কি বলছে আর নন পার্টনারশিপ, যাক ধরো কারোর সাথে পার্টনারশিপে আমি আসবো না, ঠিক আছে, কারোর সাথে পার্টনারশিপে আসবো না। অবজেক্টিভিটি, তোমার অবজেক্ট গোল কি? ডেডিকেশন টু পাবলিক সার্ভিস, আমি যেটা বললাম পাবলিককে সার্ভিস দিতে হবে, এটাই। এমপ্যাথি, সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে তফাৎ আছে। সিম্প্যাথি বলতে আমি লোককে শুধু বললাম, ধরো সিম্প্যাথি বলতে আমি সিম্প্যাথাইজ করছি, আমি ফিল করছি না, মুখে বলার কাজ বলে দিলাম, আরে ভাই তো এটা হয়ে গেছে, ছি 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 কি হয়েছে। এমপ্যাথি হচ্ছে যে সে যেটা ফিল করছে আমি যদি সেরকম ফিলও না করতে পারি, আমি কিন্তু তার থেকে কিছু কমও ফিল করছি না, এটা এমপ্যাথি। ধরো আমি নিজে ফেলিয়ার, আই এম দ্য বিগেস্ট ফেলিয়ার ইন ইন্ডিয়া নাও, এখন আমি সব থেকে বড় ফেলিয়ার। তোমরা যারা জানো আমি আনএকাডেমিতে পড়াতাম, আমি ছেড়ে দিয়েছি কিছু ক্লাসের জন্য, ঠিক আছে, আমি অন্য জায়গায় পড়তাম, বন্ধ করছি আস্তে আস্তে, কারণ মানুষই শান্তি হচ্ছে না। আমার এমপ্যাথিটা কোথায় কাজ করে? কারণ আমি একটা সময় ঠকেছি, আমি দিল্লি গিয়ে যখন পড়তে গেছিলাম বা পড়াশোনা করেছি, কোচিং নিয়েছি, তখন আমি নিজে ঠকেছি, অনেক কষ্ট নিজেকে দাঁড় করিয়েছিলাম। তারপরে কিছু সাকসেস, যারা তোমরা আমাকে চেনো, যারা ক্লোজ চেনো, যাদের সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হয়েছে বা আমার পুরোনো ভিডিও দেখলেও বুঝতে পেরে যাবে, কিছু শেয়ারও করেছি। তো এমপ্যাথি বলতে আমি যেটা ফিল করছি তোমাদের জন্য, যেমন আমি নিজে ঠকেছি, তাই যাতে তোমরা না ঠকো। আমি যদি নাও পড়াই, আমি যদি ভিডিও আপলোড না করি, কিন্তু ভুল অ্যাটলিস্ট পড়াবো না, ভুল গাইডেন্স, রং গাইডেন্স দেবো না, পড়াবো না, দরকার নেই, রং গাইডেন্সটা আমি প্রোভাইড করবো না। যে যেমন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলছি, আমি আইএস এর ক্ষেত্রে বলছি না, কারণ আইএস খুব কম ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়ার স্বপ্ন দেখছে এখন। যাই না, হয়তো আমার চ্যানেল থেকে অনেকেই ইনফ্লুয়েন্স হয়ে আসবে, হয়তো কন্ট্যাক্টও যারা করছে করবেও ভবিষ্যতে,
তো আজকে ক্লাসের পরে তোমরাও বুঝতে পেরে যাবে যে স্যার অ্যাকচুয়াল ভাষণ দিচ্ছে না, ভাষণ দিচ্ছে না, স্যার অনেস্টলি পড়াচ্ছে। যাই হোক, তো এক্ষেত্রে বলতে পারি যেমন কিছু মানুষ দিচ্ছে। এবার ডাব্লিউসি এর ক্ষেত্রে কি বলছি, যেটা বলছিলাম, কেন ডাব্লিউসি টানছি, কারণ আমি বিগত কিছুদিন থেকে খুব খারাপ লাগছে একটা জিনিস, যে বিভিন্ন রং গাইডেন্স তোমাদেরকে বাংলায় 3 বছর কেউ না কেউ পড়াচ্ছেন বা তোমরা নিজেরাও পড়ছো। হোয়াট অ্যাবাউট মেন্স? আমি ডাব্লিউবিসি এর ভিডিও নিয়ে আসবো, আমি তখন ডিটেলস ওটাই শেয়ার করবো। তাহলে এমপ্যাথিটা কি, আমি যখন নিজে রং গাইডেন্স পেয়েছি তাহলে আমি দেবো না। তোমরা যদি কেউ পাও দেবে, আমি অনেকের সাথে নিজেদেরকে চিনিও না, অনেকে তোমরা এখন ভিডিও দেখছো, তাদের মধ্যে যারা আমাকে কল করেছিলে আজকে কালকে কিছুক্ষণ আগে, তো তোমরাও হয়তো দেখছো, তোমরা তো দেখতে পাবে, কারণ আমি তোমাদের সাথেও কন্ট্যাক্ট তোমরা করেছো, আমি নিশ্চয়ই কল ধরেছি। টলারেন্স, টলারেন্সটা কি? দেখো, দেশে ইনটলারেন্সের যে গল্প সেগুলো এখানে বলে লাভ নেই। টলারেন্স বলতে পাবলিক, ধরো পাবলিক কি করতে পারে, রাস্তা অবরোধ হলো, ডিএম অফিস ঘেরাও হলো, এসডি অফিস ঘেরাও হতে পারে, হয় স্বাভাবিক, কারণ রাস্তা তৈরি হয়নি, জলের কষ্ট আছে বা অন্য ক্ষেত্রে ডিএম হঠাৎ করে এসপি কে ফোন করে বললো যে আপনি এসপি সাহেব আপনি আসুন, আমার অফিস ঘেরাও করেছে, আপনি লাঠি দিয়ে পিটিয়ে বের করে দিন। এটা টলারেন্স হলো? একজন পাবলিক সার্ভেন্টের মেন কাজ হচ্ছে শান্তভাবে, এমপ্যাথি তো তার থাকবেই, ঠিক আছে, অবজেক্টিভ তার আছে, শান্তভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করা, টলারেট করতে হয় কিছুটা, এই টলারেন্সটা থাকা দরকার। খুব কমই অফিসাররা কিন্তু গায়ে হাত দেয়, আমরা নিউজও আসে না, কিন্তু প্রত্যেকটাই দেখবে, বেশিরভাগই অনেক ক্ষেত্রে আমরা দেখি, বিগত কিছুদিন থেকেও হয়তো দেখেছি যে পাবলিক ঘেরাও করেছে, পুলিশ গিয়ে মেরে দিয়েছে। একবার ডিএম সাহেবরা যদি কথা বলে তাহলে পাবলিকের তো অর্ধেক রাগ এমনি মিটে যায়, বাকিটা ডিএম সাহেব শুনলেন। এই জায়গাটা চেষ্টা করছে কম্প্যাশন টুয়ার্ডস দ্য উইকার সেকশন। কম্প্যাশন টুয়ার্ডস দ্য উইকার সেকশন বলতে যারা সমাজের পিছিয়ে পড়া, শুধু আমি রিজার্ভেশন ক্ষেত্রে এসসি এসটি ওবিসি বলছি না, অনেকের রয়েছে যারা লাখ লাখ টাকা আর্ন করেও এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় বা এসটি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, ফ্যামিলি ইনকাম বা ওবিসি সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, তাদের কথা বলছি না। যারা সত্যি পিছিয়ে পড়ে গেছে, যাদের কাছে ইকোনমিক্যালি কোনো কি বলবো সাপোর্টটা নেই, তাদের দিন আনি দিন খাই, সেখানেও কি আনতে কি আনা, লবণ আনতে পান্তা ফুরোয়, যে বাংলায় একটা প্রবাদ আছে, লবণ আনতে পান্তা ফুরোয়, নুন আনতে পান্তা ফুরোয়। তো এইরকম যে অবস্থাটা রয়েছে, তো তাদের দিকেও না, তাদেরও উন্নতির জন্য কিছু করতে হবে। তোমরা দেখতে পাও যে কিছু অফিসার্স এখন করছে সেটা, যেমন মধ্যপ্রদেশে একজন অফিসার যাকে 2016 সালে মেরে ফেলা হয়, বা বলা রাদার মেরে ফেলা বলাটা ঠিক, আমি যাই হোক, এটা এখনো রয়েছে, দুটো থিওরি রয়েছে, তাকে মেরে ফেলা হতে পারে বা সুসাইড করতে পারে। তো তার নামে মন্দির রয়েছে মধ্যপ্রদেশের দাওয়াস ডিস্ট্রিক্টে। যাই হোক, বা ফ্লাড হলে আমি আস্তে 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 তোমাদের ছবি দিয়েই দেখাবো, ঠিক আছে, প্রত্যেকটা পার্টে আমি জাস্ট এখন বোঝাচ্ছি, একটু বললাম। তো এটা একটা উইকার সেকশনের জন্য কম্বিনেশন থাকতে হবে। এই আমাদের টোটাল অ্যাটিটিউডের এই পার্টটা পড়তে হবে। অ্যাটিটিউডে যেমন এই পার্টটা আমরা পড়ছি, অ্যাটিটিউডের এই পার্টটা আমাদের পড়তে হবে। আর কি, ইআই ইমোশনাল কোশেন্ট নয়, ইমোশনাল ইন্টেলিজেন্স। স্যার আমার না হচ্ছে না, হচ্ছে না, দেখো না কেন হচ্ছে না, তোমার তো গোল এটা, হচ্ছে না কেন একটু দেখে নাও। তাহলে স্যার আমার না গার্লফ্রেন্ড খুব ঝামেলা করে, স্যার আমার বয়ফ্রেন্ড না খুব ঝামেলা করে, আর পারছি না পড়তে, হলো। স্যার আমার না বাড়ি অনেকটা দূরে, আমাকে কলেজ যেতে হয় খুব কষ্ট করে এসে নিয়ে। ইমোশন, ইমোশনাল কোশেন্ট কোনো কাজে লাগে না। ইন্টেলিজেন্স কোনটাই, ধরো কাউকে কষ্ট করতে হচ্ছে, সেই কষ্টটাকে মুখ বন্ধ করে সহ্য করেও যদি সে সাকসেসটা পেয়ে যায়, সেটা ইন্টেলিজেন্স। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স টুয়ার্ডস অফিসার কি হতে পারে, কোনো একটা জায়গায় ফ্লাড হয়েছে এবং কিছু মানুষ ভেসে চলে গেছেন। 1 লাখ লোক থাকে কোনো ডিস্ট্রিক্টে, ফ্লাড হয়েছে, ধরো 500 জন ভেসে চলে গেছে, ঘর বাড়ি হঠাৎ করে পড়ে গেছে। তো ডিএম সাহেব কি করলেন, ডিএম সাহেব 500 পড়ে গেছে ওখানে দাঁড়িয়ে থেকে গেলেন দুঃখে, সেটা হওয়া উচিত নয়। 1 লাখ এর ভেতর 500 জন যদি ভেসে চলে যায়, আমি তাহলে 99,500 করে বাঁচাতে পারবো, তাহলে আমার ইন্টেলিজেন্স এখানে কাজ করবে। বা ধরো কেউ আমার সামনে, আমি একটা উদাহরণ দিই, অনেক সময় অনেক ফ্রড হয়ে যায়। ধরো কেউ আমার সামনে এসে কাঁদছে, আমি অফিসার হয়ে গেছি, পাবলিক সার্ভেন্ট হয়ে গেছি, আমার সামনে এসে কেউ কাঁদছে, দেন আমি কি সত্যি সত্যি তাকে আমার সমস্ত কিছু, মানে আমার যে ফান্ডে যে ডিএম অ্যাজ এ ডিএম আমার যে টাকাটা থাকবে সেটা কি দিয়ে দেবো না, আমি চেষ্টা করব তাকে আগে সত্যিটা জানার এবং তাকে অন্যভাবে হেল্প করার, তাই না? তো এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগে। তো ইআই এর কনসেপ্ট পড়তে হবে আমাদেরকে, ইউটিলিটিস পড়তে হবে, অ্যাপ্লিকেশন কিভাবে হবে,
অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নেন্সে আমি সেটাও পড়াবো, এটা সিলেবাসটা আলোচনা করছি, ঠিক আছে। নেক্সট আমি তো বলে দিলাম কন্ট্রিবিউশন অফ মোরাল থিঙ্কার্স, এটা পড়তে হবে আমাদেরকে। এবার চলে আসি কি আছে, কি বলছে, পাবলিক সার্ভিস ভ্যালুজ এন্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক সার্ভিস ভ্যালুজ আমাদেরকে পড়তে হবে, আর এথিক্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তে হবে। কি কি পড়তে হবে, একটা হচ্ছে স্ট্যাটাস এন্ড প্রবলেমস, ethical concerns and dilemmas in government and private institutions, law, rules, regulations, non-sciences as sources of ethical guidance, accountability, ethical governance। আমি প্রত্যেকটা পার্ট আলাদা করে পড়াবো, তাই এখন দরকার নেই, আমি এত ডিটেলস আসলে কারণ তাহলে আজকে ক্লাসরুম করাতে পারবো না। strengthening ethical and moral values in governance, ethical issues in international relations and funding, corporate governance। corporate governance তোমরা প্রত্যেকে জানো, গভর্নেন্সটা কর্পোরেট ওয়েতে যাবে, ঠিক আছে। আচ্ছা সেটা আমি পড়াবো আস্তে আস্তে, যখন পড়াবো প্রত্যেকটা পার্টি তোমরা দেখতে পারবে। আরে কি বলছে আর, ভ্যালুজ এন্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তোমার কি ভ্যালু আছে, এথিক্সটা কি আছে, স্ট্যাটাস এন্ড প্রবলেম এবং তাদের স্ট্যাটাস সলিউশন হচ্ছে কিনা, এথিক্যাল কনসার্নস এন্ড ডিলেমাস ইন গভর্নমেন্ট এন্ড প্রাইভেট ইনস্টিটিউশনস। ডিলেমাস বলতে একটা কাজ হয় না, এথিক্যাল কনসার্নস দিয়ে কাজটা করো, অফিসাররা কাজ করো, অফিসার তোমরা কাজ করো। যেমন এখন একটা ট্রেন্ড হচ্ছে মোদি চাকরি দাও, অবভিয়াসলি দেবে। আরেকটা ট্রেন্ড হচ্ছে দিদি চাকরি দাও, দুজনকেই বলতে হবে চাকরি দাও, কারণ চাকরি কেউ দেবে না, সব কে টাকা পয়সা খেয়ে বসে থাকছে। তাহলে এই টাকা পয়সা খাওয়ার যে গল্পটা, সেখান থেকে চেঞ্জ করার জন্য কিন্তু এথিক্স সাবজেক্টটা ইন্ট্রোডিউস হয়েছে। বুঝলো কি বলছো, কনসার্নস অ্যাজ সোর্সেস অফ এথিক্যাল গাইডেন্স। এথিক্যাল গাইডেন্সে তুমি কি করতে পারছো, তোমার কনসার্নসটা কি হচ্ছে, তোমার কি সম্মতি ফিরছে, সম্মতি যদি না ফেরে তাহলে ফিরবে কিভাবে সেটা দেখাবো। অ্যাকাউন্টেবিলিটি এন্ড এথিক্যাল গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, আমাদের সরকার কিন্তু এখনো অ্যাকাউন্টেবল নয়। প্রাইম মিনিস্টারের যে তোমার করোনার আমলে যে ফান্ডটা তৈরি হয়েছিল, সেই ফান্ডের কোনো আরটিআই নেই, সেই ফান্ডে সিজিআই হাত দিতে পারবে না। কোথায় হলো তাহলে অ্যাকাউন্টেবিলিটি, কত টাকা জমা পড়লো, কি বললো না বললো। তোমরা ইলেকট্রাল বন্ড সম্বন্ধে প্রত্যেকে জানো, ইলেকট্রাল বন্ড বলতে পাবলিক পার্টিগুলো বিক্রি করে, তাই না, পার্টিগুলো বিক্রি করে, এবার কে কত টাকা দিয়েছে সেটাও কোনো কিছু আসছে না এখনো। এটা আরো ডিটেলসে আমরা আসবো ইকোনমিক্সে, পলিটিতে। আমাদের তিনটে সাবজেক্ট, পলিটি, ইকোনমিক্স আর এথিক্স, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাবজেক্টস। কেন, এখানে তোমাদেরকে তৈরি করবে অ্যাজ আ অফিসার তোমাদেরকে যেমন তৈরি করবে, তার সাথে তৈরি করবে তোমাদের স্মুথ ওয়ে। এথিক্সটা তো সব থেকে বেশি স্মুথ ওয়ে তৈরি করে দেবে, এথিক্সের নাম্বার সব থেকে হাই থাকে, আর হাই রাখাটাই ভালো। ওকে, চলেও আসে নাম্বার। ethical issues in international relations and funding, obviously এস জয়শঙ্কর এখন আমাদের ফরেন মিনিস্টার বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। তাহলে উনি এখন যদি বলেন মেরে দেবো, কেটে দেবো, ফেরত দেবো, উড়িয়ে দেবো, চলবে? আমরা ইসরায়েলের সাথে আমাদের বন্ধুত্ব খুব ভালো, আমাদের সাথে চায়নার বন্ধুত্ব ভালো না। ধরো আমার মতো একটা রাগী মানুষ, আমি তো চায়না দুদিনে বোম ফেলে দেবো, আলটিমেট লাভটা কিছু হবে? তাহলে কি হবে, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ফান্ডিং এর ক্ষেত্রেও আমাদেরকে এথিক্যাল কনসার্নটা দেখাতে হবে। আর কর্পোরেট গভর্নেন্স আমি বললাম, প্রভিডেন্ট ইন গভর্নেন্স এন্ড কনসেপ্ট ইন পাবলিক সার্ভিসেস, আমাদের এটা ডিটেইলসে পড়তে হবে, আমি পড়াবো। ফিলোসফিক্যাল বেসিস অফ গভর্নেন্স এন্ড প্রভিটি, এটা ডিটেইলসে পড়াবো, আমি এখন আলোচনা করছি না। ইনফরমেশন শেয়ারিং এন্ড ট্রান্সপারেন্সি ইন গভর্নমেন্ট, রাইট টু ইনফরমেশন, কোডস অফ এথিক্স, কোড অফ কন্ডাক্ট, সিটিজেন ক্যারেক্টার, ওয়ার্ক কালচার, quality of service delivery, utilization of public funds, challenges of corruption, case studies on above issues। এই সমস্ত কিছুতে কেস স্টাডিজ। তাহলে কেস স্টাডিজ আমি একটু বলি, এবার আমি ক্লাসে ঢুকবো, আজকে ক্লাসে ঢুকবো, আমি একটু বলে দিই কেস স্টাডিজ বলতে আমি কি বলছি। কেস স্টাডিজ হচ্ছে একটা, তোমাকে একটা নয় 125 নম্বর, অন অ্যান এভারেজ 125 থেকে 130 থাকে কেস স্টাডিজে, 125 থেকে 130 অন অ্যান এভারেজ থাকবেই প্রত্যেক বছর। কেস স্টাডিজ বলতে ধরো একটা তোমাকে কেস দেওয়া হলো, তোমাকে বললো থিংক ইউ আর আ ডিএম অফ আ ডিস্ট্রিক্ট, এবং সেখানে কি হচ্ছে আমি বাংলাতে বলি, সেখানে ধরো একটা এই কেসটা অনেকবার এসছে, ধরো একটা আপার কাস্ট মেয়েকে বিয়ে করেছে লোয়ার কাস্ট ছেলে, এবং তুমি যখন তোমার কথা, তুমি গ্রামের ধরো তুমি ডিএম সাহেব এবং গ্রাম পঞ্চায়েত সবাই রেগে আছে, তো তোমার কাছে এলো শেল্টার চাইবে, তুমি কি করবে? এটা একটা কেস স্টাডিজ। এবার তুমি উপরোক্ত সমস্ত আইডিয়াসকে কাজে লাগিয়ে বা পড়াটাকে কাজে লাগিয়ে অ্যালং উইথ মাই নলেজ আমি শেয়ার করব, প্রত্যেকটা আমি কেস স্টাডিজ করাবো, আমি অনেক কেস স্টাডিজ আমার প্ল্যান আছে, 100টা তো পড়ানোর প্ল্যান আছেই আমার, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাকে যে বলতে হবে
এটাই হচ্ছে কেস স্টাডিজ। এক্ষেত্রে তোমাকে লিখে আসতে হবে যে তুমি অ্যাজ আ ডিএম বা বিং এ গ্রাম পঞ্চায়েত প্রধান বা বিং এ এসপি তুমি এগুলোর উপর কি স্টেপ নেবে। ওকে, এটাই চলেছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবে। চলো আমাদের কোর এরিয়াস এথিক্স এর এবার চলে আসি, আজকে ক্লাসে একদম ঢুকে যাই, হয়ে গেল শেষ। ওখানে কি বলছে এথিক্স, হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং। এথিক্স বলতে মূলত এথিক্স হচ্ছে সেটাই, হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং, ঠিক কোনটা ভুল কোনটা, সেটাই হচ্ছে এথিক্স। ঠিক কোনটা এবং ভুল কোনটা, তুমি যদি না জানো যে রাইট কোনটা, তুমি যদি না জানো ভুল কোনটা, তাহলে কাজটা কিভাবে করবে। তাহলে ভ্যালুস, ভ্যালুস ভ্যালুস কি বলছে, তোমার ভ্যালু থাকবে, এথিক্স এর সাথে কি থাকবে ভ্যালুস। ভ্যালুস কি বলছে, হোয়াটস ভ্যালু ওয়ান হোল্ডস ডিয়ার, তোমার কোন ভ্যালু, একটা ভ্যালু কে একটা ভ্যালু হোল্ড করে, আমি কি ভ্যালু হোল্ড করি। আমার যেমন ভ্যালু হচ্ছে আমি মিথ্যাচার করতে পছন্দ করি না, আমি একদম সহ্য করি না এটা, ঠিক আছে, তাই এটা আমার ভ্যালু, যেটা আমাদেরকে হিউম্যান বানায়, আমাদের বিবেক আছে। এথিক্স বলতে আমি কি বললাম, বিবেক, আমাদের বিবেকবোধ যাদের আছে তারা মানুষ, বাকিরা কি মানুষ না, তাহলে পলিটিশিয়ানরা মানুষ না, একদম মানুষ না। যারা শুধু নিজেদের কথা ভাবে, যারা শুধু বলে যে আমরা ফিরে এলে চাকরি দেব এই দেবো, কিন্তু বিগত 10 বছরেও দেয় না বা 24 বছর দেয় না, হোয়াট এভার 7 বছরেও দেয় না, তারা আবার মানুষ কি করে হলো। আরেকটা কি করতে হবে আমাদের, ইআই, ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি একটু আগে বললাম ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে তুমি কি করে অন্যের কি কি বুঝবে, আনন্দ, রাগ, ভয়, স্যাডনেস মানে হচ্ছে দুঃখ, ডিসগাস্ট বিতৃষ্ণা, আর সারপ্রাইজ। ধরো আমরা আনন্দিত হই আমাদের সাথে ভালো কিছু ঘটলে, কিন্তু আমরা সারপ্রাইজ তখনই হই যখন আনএক্সপেক্টেড জিনিস আমরা পাই। তাহলে তুমি তখনই একজন বেটার অফিসার হতে পারো যখন তুমি অন্যের আনন্দ বুঝতে পারো, অন্যকে সারপ্রাইজ কিভাবে দিতে হবে সেটা বুঝতে পারো। অবভিয়াসলি পাবলিক সার্ভিসে থাকলে সারপ্রাইজটা দেওয়া যায় না, কিন্তু আমি একটা বলি, একটা এরিয়াতে রাস্তা অনেকদিন ধরেই হচ্ছে না, বিং আ ডিএম তুমি আমাদের যেমন 100 কিলোমিটার রাস্তা বা 200 কিলোমিটার রাস্তা অনেক অফিসে তৈরি করেছেন। আমি আসবো যখন এই ইআই চ্যাপ্টারে যখন ঢুকবো বা ব্যালেন্সে যখন ঢুকবো, আমি প্রত্যেকটা ছবি দিয়ে দেখাবো, ঠিক আছে, প্রত্যেকটা ছবিতেই আসবে, মজা হয় খুব ক্লাসটাই। তাই তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, লাইক করছো না, শেয়ার করছো না, দেখো আমারটাও তো তোমরা দেখবে একটু, আমি নিজে সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমার দিকটা একটু দেখো যাতে চ্যানেলটা মনিটাইজ আমি ফার্স্ট করাতে পারি, তাই না। আরেকটা তোমাদেরকে আমি কিন্তু রেসপন্স করি, আমার প্রত্যেকে যারা আমার অফলাইনে তারাও জানে আমি রেসপন্সটা কিভাবে করি। যেহেতু মালদায় তো সবাই আসতে পারবে না, কিন্তু মালদা ক্যান্ডিডেট আমার কাছে ডিরেক্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে হ্যাপিনেস আছে, সারপ্রাইজ আছে, দুঃখ, রাগ, ভয়, তুমি যদি বুঝতে পারো, সঠিকভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের ইআই আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, ইমোশনাল কোশেন্ট নেই। এবার এবার আমাদের একটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে প্রফেশনাল ভ্যালুস। প্রফেশনাল ভ্যালুস বলতে প্রফেশনাল ভ্যালুস 3 ধরনের। একটা হচ্ছে রেগুলেশনস, সোশ্যালি। কেন রেগুলেশনস, ধরো তুমি একজন ডিএম, তুমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোমাকে রুলস এন্ড রেগুলেশনস নিজেকে বানাতে হবে। এটা কার জন্য বানাবে, সোসাইটির জন্য। কনসায়েন্স, কনসায়েন্স বলতে সিঙ্গেল ব্যক্তি, তুমি একটা মানুষের প্রতি কতটা লায়াবল, এবং ল অফ ল্যান্ড সিটিজেনদের জন্য। তাহলে রেগুলেশনস হচ্ছে তুমি সোসাইটির জন্য রেগুলেশনস ক্রিয়েট করে দিচ্ছ, কনসায়েন্স হচ্ছে তুমি একজন সাধারণ মানুষের জন্য তুমি কি করতে চাইছো বা কি করতে পারছো, এটা হচ্ছে প্রফেশনাল ভ্যালুস, খুব ইম্পর্টেন্ট এটা আমাদের। আর হচ্ছে ল অফ ল্যান্ড, সাধারণ মানুষ কিভাবে ল ওবে করছে, ল ওবেইং পিপল ল ওবে করছে, এবং তারা যাতে কোনো রকম মানে হঠাৎ কোনো দুর্ঘটনায় না পড়ে। দুর্ঘটনা বলতে এখানে অ্যাক্সিডেন্ট নয়, দুর্ঘটনা বলতে হঠাৎ করে কোনো প্রবলেমে যাতে না পড়ে, যেটা তাদের প্রাপ্য অ্যাকর্ডিং টু ল, তারা যেটা পায় তারা যেন সেটা পায়। ওকে, নেক্সট আমাদের কি পড়তে হবে, থিঙ্কার্স। থিঙ্কার্স এ কে কে আছে, ফিলোসফার্স আছে, দার্শনিকরা আছে, অ্যারিস্টটল আছে, প্লেটো আছে। মরাল থিঙ্কার্স, মরাল থিঙ্কার্স হচ্ছে কার কথা বলতে পারি, সক্রেটিস মরাল থিঙ্কার্স। গ্রেট লিডার্স আমাদের গান্ধীজি আছেন, সুভাষচন্দ্র বোস আছেন, বল্লভভাই প্যাটেল আছেন। তার বাদে হিটলার কি গ্রেট লিডার না, যদি হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতে হতো তাহলে গ্রেট লিডার হতো, হয়নি।
আচ্ছা, তো গ্রেট লিডাররা আমাদের দেশের আছেন, ঠিক আছে, অনেকেই আছেন, ঋষি অরবিন্দ আছেন, কেউ তারপর লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, প্রত্যেকটাই আছেন, ঠিক আছে। রিফর্মার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটর, রিফর্মার্স অ্যাডমিনিস্ট্রেটর বলতে যারা রিফর্মার্সে আমি রিফর্মার্স এবং অ্যাডমিনিস্ট্রেটরসে একটা বড় উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে 1991-এ যে ইলেকশনটা হয়েছিল, তার কর্ণধার ছিলেন টি এন সেশন, টি এন সেশন, টিএন সেশন, আমার সেশন স্পেলিংটা ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, অ্যাডজাস্ট করে নাও। টিএন সেশন হচ্ছেন তখন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ছিলেন, ইসিআই ছিলেন, এবং উনি প্রথম কি করেছিলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করতে পেরেছিলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করতে পেরেছিলেন এই প্রথম। তাই এই ধরনের ব্যক্তিত্বদেরকে আমাদের পড়তে হবে, তারা কিভাবে কাজটা করতে পেরেছিলেন। যেমন আমি ডিএম সাহেবের কথা বললাম, যিনি সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছিলেন, বা এরকম ডিএম সাহেবের ছিলেন, আছেন এখনো, যারা সরকারকে চোখ রাঙানি ভয় পায় না, নিজের কাজটা করতে চায়। তোমরা অনেকেই তন্ময় চক্রবর্তীর নাম শুনেছো, উনি পুরুলিয়ার ডিএম ছিলেন, এখন আই থিঙ্ক ইয়েতে আছেন, কলকাতায় একজন ম্যানেজিং ডিরেক্টর পোস্টেই আছেন, ডেপুটি সেক্রেটারি পোস্ট হোল্ড করছেন উনি, ঠিক আছে। উনি ডিএম ছিলেন পুরুলিয়ার বহুদিন, মালদাটা 2 মাসের জন্য ডিএম সাহেব হিসেবে এসেছিলেন। তো এক্ষেত্রে আমি যার কথা বারংবার বলেছি, যিনি একমাত্র বাংলায় লেখা আইএস পেয়েছিলেন, হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় তিনি বাংলায় কোনো মেটেরিয়ালস পড়েননি, যা পড়েছেন ইংলিশে পড়েছেন এবং লিখে এসেছিলেন বাংলা। ইন্টারভিউ টপার 2005 তন্ময় চক্রবর্তী। তো এই ধরনের মানুষ এরা, হ্যাঁ, বিখ্যাত তেমন নয়, কিন্তু আমরা যারা তাকে খুব কাছ থেকে চিনি, তারা জানে তার ব্যাপারটা, বা তার সাথে যারা কাজ করেছে তারা জানে। ওকে, তো টিএন সেশন পড়তে হবে এক্ষেত্রে। আর এরিয়াস, পেরিফেরিয়াল এরিয়াসে চলে এলাম। পেরিফেরিয়াল এরিয়াস, এটাকে আমরা বলি এথিক্স অফ ওয়ার। এটা যখন নোট করবে এভাবে লিখবে, এথিক্স অফ ওয়ার, এথিক্স অফ ওয়ার, এটা পেরিফেরিয়াল এরিয়াস। এইবার আমরা ঢুকছি, এইবার আমরা আসছি অ্যাকচুয়াল জায়গায়। কি বলছি, আমি আগেই বললাম অ্যাটিটিউডে বলতে probity in governance and ethical concerns and dilemmas in government and private institutions, আমি অলরেডি এটা এক্সপ্লেইন করে দিয়েছি। strengthening ethical and moral values, strengthening in what, strengthening towards what, পাবলিক যারা সার্ভেন্ট, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি স্পেলিংটা একটু আসছে না ওই জন্য, যাই হোক, এস এস এ আর না, এস ই আর, দেখেছো কি অবস্থা হয়েছে, প্রত্যেকের সাথেই হয় এটা, পাবলিক সার্ভেন্ট। না, তো কি করতে হবে, এথিক্যাল এবং মোরাল ভ্যালুস পাবলিক সার্ভেন্টদের ভেতরে গেঁথে দিতে হবে, যাতে তারা কাজটা সঠিকভাবে করে, যাতে মানুষকে কষ্ট ভোগ না করতে হয়। কর্পোরেট গভর্নেন্স, আমাদের গভর্নেন্স এখন কি কর্পোরেট নয়, কর্পোরেট ওয়ে তখনই হবে যখন সেটা কি হবে, ফ্রি এন্ড ফেয়ার হবে। যখন একটা মানুষকে, যেমন এসবিআই যদি যাও, আমরা এসবিআই নিয়ে এখন তো মেমএস চলে এসছে, তাই না, মিম চলে এসছে এসবিআই নিয়ে, ওই আপনি লাঞ্চের পরে আসুন, ওই টেবিলে যান, তাহলে এটা কি, এটা কর্পোরেট ওয়ে? কর্পোরেটে যদি যাও, দেখবে তুমি একটা কোনো কিছু কোনো কোয়ারিজ এর জন্য কিছু পাঠালে, সেটা কিন্তু উইদিন 1 or 2 উইকে চলে আসে, কাজটা সলিড হয়। তো আমাদের কর্পোরেট গভর্নেন্সে আসতে হবে। কারাপশন, সব থেকে ইম্পর্টেন্ট কারাপশন, আমাদের কারাপশনটাই কিন্তু আমাদের দেশকে শেষ করে দিচ্ছে। এই কারাপশনটা যদি আমরা পাল্টাতে পারি, কিভাবে পাল্টাবো, যখন 1 জন 2 জন 3 জন 4 জন, এবং সেখান থেকে কি হবে, 100 জন 200 জন 300 জন 400 জন, 400 থেকে 4000 4 লাখ 4 কোটি 40 কোটি, যখন এই অফিসার বা প্রত্যেকটা মানুষের ভেতর আমি কারাপশন করব না, অফিসাররা বলবে আমরা কারাপশন করব না, পাবলিক বলবে আমরা কারাপশনকে হেল্প করব না, হ্যাঁ, কাজ হয় না, কিছু করার নেই। অফিসারদেরকে যদি না পাল্টাতে পারি, তাহলে কিন্তু অ্যাকচুয়াল কোনো লাভ হবে না। আমরা যেভাবে চলছি, ঘুষ দিয়ে চাকরি নেই, ঠিক আছে, কারাপশন ম্যাক্সিমাম, কোনো কাজ হয় না সরকারের কাছে, বা মিউনিসিপ্যালিটিতে গেলেও পঞ্চায়েতে গেলেও ঘুষ দিতে হয়, একটা সার্টিফিকেট জন্য ঘুষ লাগে, এই ক্ষেত্রে চলছে। তাহলে এটা কে আটকাবে, এটা আটকাবে তোমরা যারা আইএএস হিসেবে আসবে।
আমি একবারে বলছি না যে যারা WBCS এর সাথে আমার এথিক্স ক্লাস করো না, তারা করবে, তারা নিজেদের ইন্টারেস্টের জন্য করবে। যদি সেখান থেকে IAS ইচ্ছে করে আমার সাথে কথা বলো, আমি নিশ্চয়ই হেল্প করব। কিন্তু তোমরা WBCS এও আমি বলি এই সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করতে, আমি 2-3টে সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে করার কথা বারংবার, আমি অনেকবার মেল করেছি, কিন্তু আলটিমেট কিছু লাভ হয়নি। আমাদের আমেরিকান ওয়ে, আমার আমেরিকান স্ট্যান্ডার্ড, আমাদের এডুকেশন, নিউ এডুকেশন পলিসি এসছে আমেরিকান স্ট্যান্ডার্ড, সেটা দুঃখের, খুব দুঃখের। হলো, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে এথিক্স অফ ওয়ার, মানে অ্যাটিটিউড পাল্টাতে হবে, এথিক্যাল মোরাল ভ্যালুসটাকে ঠিক করতে হবে, কর্পোরেট গভর্নেন্সটা যাতে সঠিকভাবে আসতে পারে, এবং কারাপশনটা অ্যাজ আ যারা যদি চ্যালেঞ্জ নিই, তাহলে কিন্তু আমাদের লাভ আছে, আমাদের দেশ পাল্টে যাবে অফিসারদের সাথে। নেক্সট, নেক্সটে খুব ইম্পর্টেন্ট জিনিস, নেক্সটে কি পড়বো আমরা, সেটা হচ্ছে এথিক্যাল কনসার্ন, কন্টেম্পোরারি ethical concern। কন্টেম্পোরারি এথিক্যাল কনসার্ন বলতে এথিক্স এর এখন কনসার্নটা কি? নাম্বার 1, তোমরা হুইসেল ব্লোয়িং অ্যাক্ট করেছো অনেকে পলিটিতে, হুইসেল ব্লোয়িং অ্যাক্ট, হুইসেল ব্লোয়িং, এখন তোমরা হুইসেল ব্লোয়িং অ্যাক্ট করেছো, এখন কি হয়ে গেছে, যদি কারাপশনকে এখনো যদি আমরা না আটকাতে পারি, আমাদের দেশ কিন্তু ডুবতে শুরু করেছে, ঠিক আছে? ছোট ছোট দেশ বাংলাদেশ, পাকিস্তান আমাদেরকে চোখ রাঙায়, চায়না আমাদের সমসাময়িক দেশ আমাদেরকে চোখ রাঙাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের কারাপশন, ম্যাক্সিমাম কারাপশন। সাধারণ মানুষ, সাধারণ মানুষ নিজেদের কাজ করতে পারছে না, কিছু করতে পারছে না, তাহলে এটা কাদেরকে পাল্টাতে হবে? পাল্টাতে হবে তোমাদেরকে, তোমাদের, তোমরা যারা আছো তোমাদেরকে পাল্টাতে হবে, এটা হুইসেল ব্লোয়িং। তার হচ্ছে কালচারাল অটোনমি, কালচারাল অটোনমি, কালচারাল অটোনমি বলতে আমাদের নিজেদের কালচারটাকে আমরা ভুলে যাচ্ছি, ঠিক আছে? শুধু আমরা নিজেদের কালচার নয়, ধরো একজন ডিএম সাহেব এসেছেন বাইরে থেকে, এসডিও সাহেব হতে পারে, ডিএম সাহেব হতে পারে, এডিএম সাহেব বাইরে থেকে এসেছেন, বা ম্যাডাম বাইরে থেকে এসেছেন, কেউ বেঙ্গলে এসেছেন, ইউপি থেকে, কিন্তু বেঙ্গলের কালচারটা বুঝতেই পারছে না, সাধারণ মানুষ কি চাইছে সেটা বুঝতেই পারছে না। তো কালচার অটোনমিটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, ঠিক আছে? প্রত্যেকটা কালচারটাকে যাতে বাঁচিয়ে রাখতে পারি। নাম্বার 3, রাইট টু লাইফ অ্যান্ড ডেথ, এটা নিয়ে আমি বলবো পরে, রাইট টু লাইফ অ্যান্ড ডেথ, ঠিক আছে? নেক্সট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, তোমরা প্রত্যেকে জানো এখন আছে, কিন্তু বেশি আছে, কিন্তু সব জায়গাতে নেই। ফ্রিডম অফ এক্সপ্রেশন, তারপরটা কি বলতে পারি, তারপরে কি আছে, অ্যানিমাল রাইটস, আর প্রাইভেসি। আমাদের মূলত আমরা যেটা, আর একটা হচ্ছে স্পোর্টস এথিক্স, স্পোর্টস এথিক্স। এবার আমি কি বলছি দেখো, আমাদের পেরিফেরিয়াল এরিয়াসে যা বলার আমি বললাম, পেরিফেরিয়াল এরিয়াসে আমার যা বলার আমি বললাম, যে আমাদেরকে মূলত আমাদের যে এরিয়াটা, কোর এরিয়াস, ফার্স্ট ফার্স্ট হচ্ছে কোর এরিয়াস, এই কোর এরিয়াসে আমাদেরকে এটা জানতে হবে, পুরোটাই আমরা পড়বো, আমরা এটা পড়বো, টোটালটা পড়বো, ঠিক আছে? কোর এরিয়াস টোটালটা পড়বো। নেক্সট, এই কোর এরিয়াসে হোয়াটস রাইট রং কি আছে না আছে সব পড়বো, ভ্যালু কিভাবে তৈরি হয়, ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে তৈরি হবে, আমি তৈরি করব তোমাদের ভেতর, এই ক্লাসের ভেতরেই, ক্লাসের মাধ্যমে। নেক্সট, আমরা কি প্রফেশনাল ভ্যালু সম্বন্ধে জানবো, প্রফেশনাল ভ্যালুস আমি অলরেডি বলে দিয়েছি এখানে, ঠিক আছে? তারপর আমরা জানবো হচ্ছে থিঙ্কার্স, মানে ফিলোসফার্স, মরাল থিঙ্কার্স, গ্রেট লিডার্স আর রিফর্মার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটরস, আমি বলে দিয়েছি অলরেডি। তারপরে আমরা জানবো হচ্ছে পেরিফেরাল এরিয়াস, আমরা এই এরিয়াটা নিয়েই, মানে এই পার্টিকুলার এই 3টে এরিয়া নিয়ে আমরা মূলত কাজটা করব। প্লাস প্লাস এই 3টে এরিয়া নিয়ে পড়াশোনা করার পরে আমরা আলোচনার মাধ্যমে এই এথিক্যাল কনসার্ন গুলোকে এগিয়ে নিয়ে যাব, আলোচনার মাধ্যমে যখন আমরা সবটা জেনে যাব, তখন কিন্তু এই এথিক্যাল কনসার্নস, কন্টেম্পোরারি এথিক্যাল কনসার্নসটা আমরা কি করব, টেস্ট সিরিজের কেস স্টাডিজের সাথে সাথে, এবং আমি পড়াবো এইভাবেই যে এথিক্যাল কনসেপ্টটা কিভাবে পাল্টাতে পারে, বা কনসেপ্টটাকে কিভাবে নেব আমরা, ঠিক আছে? আচ্ছা, এবার এথিক্যাল কনসার্নটা যখন আমরা দিলাম,
তাহলে কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে সেটা একটু বলি। কন্টেম্পোরারি এথিক্যাল কনসার্ন যখন দেখলাম, তাহলে ইমপ্রুভমেন্টটা একবার দেখে নিই, তাহলে বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়াল আমি কি কি নিয়ে এগোতে চাইছি। নাম্বার ওয়ান যদি বলি ইমপ্রুভিং এথিক্যাল লিটারেসি, আমাদেরকে এগোতে হবে যদি আমি যেভাবে বললাম এথিক্যাল লিটারেসি, আমাদের অফিসারদের এথিক্যালি লিটারেট করতে হবে। তারপর তারপর আমরা তৈরি করছি, আমি তৈরি করছি, তোমরা তৈরি হবে। আরেকটা হচ্ছে বিকামিং এথিক্যালি কম্পোনেন্ট বলছি, এথিক্যালি কম্পিটেন্ট। এথিক্যালি কম্পিটেন্ট, ঠিক আছে। আর নাম্বার থ্রি ডেভেলপিং এথিক্যাল পয়েন্ট অফ ভিউ, ডেভেলপিং এথিক্যালি পয়েন্ট অফ ভিউ, এথিক্যাল পয়েন্ট অফ ভিউ করে দিলাম। যারা তোমরা আমাকে বলেছিলে স্যার আপনার হাতের লেখা পাল্টান, চলো চেষ্টা করছি, আই থিঙ্ক বুঝতে পেরে যাবে আজকে। তাহলে এই তিনটেই হচ্ছে অফিসিয়াল রিজন আমাদের, বা এটাকে আমরা অফিসিয়াল রিজন না বলে বলতে পারি, কি বলতে পারি, এথিক্যালি বা এথিক্যাল রিজনিং বলতে পারি আমরা। এথিক্যাল রিজনিং বলতে পারি কেন? আমরা রিজনিং করি নিজেদের ব্রেনকে স্ট্রং করার জন্য, আর আমরা এই টোটাল ইমপ্রুভ যদি করি এথিক্যাল লিটারেসিকে, এথিক্যালি কম্পিটেন্ট হয়ে যায় এবং এথিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে আমরা কি হব, মানুষের মতো মানুষ হয়ে যাব, যেটা বাংলা ভাষায় বলা হয়। তার মানে বিবেক সম্পন্ন মানুষ হচ্ছে একজন সত্যিকারের মানুষ। আমি কি বললাম, লাইনটা নোট করো, বিবেক সম্পন্ন মানুষই হচ্ছে একজন সম্পূর্ণ মানুষ বা ভালো মানুষ। ক্লিয়ার? তাহলে আমরা এই টোটাল তিনটে পয়েন্ট বলতে পারি এথিক্যালি রিজনিং। তাহলে আমরা এথিক্যাল রিজনিং নিয়েও পড়বো, ঠিক আছে। পেরিফেরাল এরিয়াস, কন্টেম্পোরারি এথিক্যাল কনসার্নস, তার সাথে প্রফেশনাল ভ্যালুস আর কোর এরিয়াস। আর এই ইমপ্রুভটা করব আমরা, করার পরে আমরা চলে আসব এবার ক্লাসে। আজকে শুধু এইটুকুই হবে, হোয়াট ইজ এথিক্স, আমি আজকে এইটুকুই করাচ্ছি, ঠিক আছে, কারণ তোমাদের একটু বুঝতে সময় লাগবে, বেশি করলে আবার চাপ আছে। হোয়াট ইজ এথিক্স? এথিক্স হচ্ছে, এথিক্স ওয়ার্ডটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এথিকা মানে হচ্ছে ক্যারেক্টার বা কাস্টম। তাহলে গ্রিক ওয়ার্ড, কালার চেঞ্জ করছি। আচ্ছা তোমরা লাইক শেয়ার করছো না কেন? ক্লাস ভালো লাগছে না নাকি? যে ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি আগেও বললাম এখনো বলছি, এইটা বলার লাগে, এখন যে ক্লাসটা আমি করালাম সিলেবাসটা সিলেবাসের মতো করবে, এবং এখান থেকে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, এই কোর এরিয়াস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। কোর এরিয়াস আগে পর্যন্ত ক্লাস নয়, সিলেবাস কোর এরিয়াস থেকে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আলাদা নোট খাতা বানিয়ে নোট করবে, তাতে কিন্তু আলটিমেট লাভের লাভ কিচ্ছু হবে না, শুধু ভিডিও দেখে লাইক মেরে বা হেট মেরে কোনো লাভ হবে না আলটিমেট। চলে আসছি, কি আসছি, এথিক্স ওয়ার্ডটা এসছে গ্রিক ওয়ার্ড, এথিক্স এসছে গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক ওয়ার্ডটা কি ছিল, এখানে দিই, এথিকা, মিনিং কাস্টম, কাস্টম বা ক্যারেক্টার, ক্যারেক্টার। তাহলে কাস্টম বা ক্যারেক্টার মানে হচ্ছে এথিকা। তাহলে এথিক্সটা কি, যার ক্যারেক্টার, চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমাদের কি বলা হয়, পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না, হোয়াটএভার, সেটা একটা বাজে মিনিং এ আছে, হোয়াটএভার। তাহলে কি বলতে চাইছি, কাস্টম বলতে এখানে ক্যারেক্টার বা চরিত্র, কাস্টম বা ক্যারেক্টার,
ঠিক আছে, মানে তাহলে চরিত্র বা সে কেমন একটা মানুষ সেটা হচ্ছে এথিক্স। তার মধ্যে সেই রাইট রং এর ব্যাপারটা রয়েছে কিনা, সে এমপ্যাথি তার আছে কিনা, নট সিম্প্যাথি, এমপ্যাথি। আমাদের সিম্প্যাথি নিয়ে কোনো কাজ নেই, এমপ্যাথি নিয়ে কাজ। তুমি যখন 4 জনের ফ্যামিলিতে আছো সিম্প্যাথি চলবে, তুমি যখন 40 লাখের ডিস্ট্রিক্টের ডিএম তখন তোমার এমপ্যাথি দরকার, বা এসপি হোয়াটএভার, বা ব্লকের ভিডিও, তাদের কথা বলছি আমি। ঠিক আছে, আরেকটা দ্য ওয়ার্ড মরাল, এটা তো এথিক্স ওয়ার্ড গেল, এটা হচ্ছে মরাল। মরাল ওয়ার্ডটা কোথা থেকে এসছে? ল্যাটিন, ল্যাটিন থেকে এসছে হচ্ছে মরাল ওয়ার্ডটা। এর মানে হচ্ছে সেম, কাস্টম, মিনিং হচ্ছে সেই কাস্টম, নীতি, আদর্শ, সে চলে আসছে ভালো কিছু, মূলত এটা হচ্ছে ভালো, খারাপ নয়। তাই বলতে পারি যদি আমরা এথিক্স ওয়ার্ডের যদি ক্যানোটেশনস বা সংজ্ঞা যদি দিই তাহলে কি বলতে পারি, আমি দেখছি এখানে। ক্যানোটেশনস যদি বলি তাহলে আমরা বলতে পারি ক্যানোটেশনস অফ দ্য ওয়ার্ড এথিক্স। তাহলে কি বলতে পারি এথিক্স এর যদি আমরা সংজ্ঞা দিই তাহলে একটাই বলতে পারি, সেটা হচ্ছে, একটা নয়, এখানে আমি 4-5টা বলবো। It is concerned about the agreements that societies reach about what is right and wrong, customs এবং norms। তাহলে এটা কি বলছি আমি? It is, আমি মানে বোঝাচ্ছি, it is concerned about the agreements that society কি societies reach about right and wrong। that about what is right, মানে what ছুটে গেছে, what is ছুটে গেছে, what is right and wrong, এটাকে আমরা বলতে পারি, এটা বলতে পারি কাস্টমস এবং নর্মস। কাস্টম এবং নর্মস, এটা এবার বোঝাবো আমি, এবার বোঝাবো, লেখা হয়ে গেছে, এবার বোঝাবো কি বলছে। আমি কি বলছি দেখো, এথিক্স এর মানে হচ্ছে রাইট এবং রং। এথিক্স যদি ক্যানোটেশন করি, ইট ইজ কনসার্নড, এটা ভাবে বা নিশ্চিন্ত করে অ্যাবাউট দ্য এগ্রিমেন্টস দ্যাট সোসাইটিজ রিচ। এগ্রিমেন্ট বলতে এখানে কি বলতে পারি, চুক্তি, লিখিত চুক্তি না, মৌখিক চুক্তি, মানুষের সাথে মানুষের চুক্তি। কিরকম চুক্তি? মানুষের সাথে মানুষের, গ্রামের সাথে শহরের চুক্তি, দেশের সাথে দেশের চুক্তি। এটা কিরকম চুক্তি? চুক্তি হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল, এই ঠিক এবং ভুলের নির্বাচনটা কি করে এথিক্স। একটা চোর যে চুরি করে খায়, যেটা চুরিটা হচ্ছে প্রফেশন, তার মধ্যে ঠিক এবং ভুল নীতি নেই। অনেক সময় থাকে গরিবের বাড়িতে চুরি করে না, বড়লোকের বাড়িতে চুরি করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছিনতাইবাজ যারা হয় তারা কিন্তু কখনো দেখতে যায় না যে মানুষটা গরিব না মানুষটা বড়লোক, আরে যা পাচ্ছি লুটে নেই। ঠিক আছে, এই ওয়ার্ডটা সোসাইটি কোথায় পৌঁছচ্ছে, একটা কিসে, কনসেন্সে। কোন কনসেন্সে কোনটা ঠিক এবং কোনটা ভুল, ক্লিয়ার? এটা একটা, এটাকে আমরা কি বলি, কাস্টমস এবং নর্মস। নর্মস হচ্ছে কাস্টমস এবং নর্মস এর বাংলাটা ভুলে যাচ্ছি, এক মিনিট জাস্ট আমি একটু বলছি। কাস্টমস এবং নর্মস এর বাংলাটা একদম ভুলে যাচ্ছি। তাহলে তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে লাইক শেয়ার করো, ঠিক আছে? আমি বলছি, কাস্টম মানে হচ্ছে প্রথা, কাস্টম মানে হচ্ছে প্রথা, তাহলে নর্মস মানে নিয়ম। তাহলে এটা হচ্ছে নিয়ম এবং প্রথা, আমি লিখে রাখি। তাহলে কাস্টমস হচ্ছে প্রথা
আর নর্মস হচ্ছে নিয়ম। এই কাস্টমস প্রথা এবং নিয়ম, এটাই হচ্ছে কোনটা যে সোসাইটি কোথায় পৌঁছবে, হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। এবার নেক্সট চলে আসি, নেক্সট কি বলছে, it is concerned with the process of valuing actions as right and wrong। আমি লিখবো, আগে লিখবো, দেখো এতটা টাইপ করার টাইম পাইনি আমি, ইচ্ছে করছিল না এত টাইপ করতে, যাই হোক অ্যাডজাস্ট করো। কি বলছে তাহলে, it is concerned what, concerned with the process of valuing actions, process of valuing actions as right and wrong। তাহলে এটা বলছে একটা প্রসেস, এথিক্স হচ্ছে একটা প্রসেস। কিসের প্রসেস, এই এটা কিসের, কনসার্নটা কি, এটা চিন্তিত কিসের জন্য, কনসার্ন হচ্ছে চিন্তা, কনসার্ন চিন্তিত কিসের জন্য, কি কোন ভ্যালু অ্যাকশন যে থাকবে আমাদের চিন্তা ভাবনা যে থাকবে তার কোনটা সঠিক এবং কোনটা ভুল। ঠিক আছে, ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। এথিক্স এটাই বলে, কোনটা মাথায় রাখতে হবে, এথিক্স মানে হোয়াট ইজ রাইট অর রং, আমরা সংজ্ঞা দিচ্ছি এটার। নেক্সট how people act how people act, মানুষ কিভাবে অ্যাক্ট করছে, কেউ রেগে যাচ্ছে, রেগে গেলে কেন রেগে যাচ্ছে, কেউ দুঃখিত কেন দুঃখিত, এটা জানতে হয় এথিক্যালি, দ্যাট ইজ মোটিভেশন ফর choices of action and conduct, that is motivation for choice and action। আমার যদি মুড ভালো থাকে, আমি যদি রেগে থাকি, তাহলে আমি কিন্তু ভালো করে কথা বলবো না। আমি যদি জানি আমি কেন রেগে আছি, তাহলে আমি চেষ্টা করবো রাগটা কমানোর, তাই না? তাহলে হাউ পিপল অ্যাক্ট, মানুষ কিভাবে অ্যাক্ট করবে, সেটা হচ্ছে মোটিভ, সেটাই আমাদের মোটিভেশন। আমরা রেগে গেলে চিৎকার করি, তাই না? তার মানে আমাদের রাগটা, আমাদের কথা বলার ধরনটাকে কন্ট্রোল করতে হয়। মোটিভেশনটা কি, আমাদের চয়েস। রেগে গেলে আমরা চিৎকার করব, আমাদের চয়েস আছে। রেগে গেলে আমরা হাসতেও পারি, এটাও আমাদের চয়েস। এবং অ্যাকশনটা তার উপর ডিপেন্ড করছে। আর কি চলো নেক্সট পেজ। নেক্সট পেজে কি বলছি আমি, it is concerned with principles which are universal and guide our behaviors and choices। It is concerned what, concerned what, concerned with, কি বললাম, with principles which are universal, কিছু ইউনিভার্সাল প্রিন্সিপালস অ্যান্ড গাইড, আমাদের কিছু ইউনিভার্সাল প্রিন্সিপাল এবং গাইড, সেটা থেকে আমরা গাইডেন্স পাই, সেটা হচ্ছে গাইড আওয়ার বিহেভিয়ার্স অ্যান্ড চয়েসেস। আমাদেরকে যদি কেউ মারে, ইউনিভার্সাল অ্যাকশন কি বলে, আমাদেরকে যদি কেউ মারে আমরা কিন্তু পেটাবো, তাহলে ইউনিভার্সাল ল এটা, আমাদের গায়ে হাত দিলে আমরাও গায়ে হাত দেবো, গায়ে হাত দিলে থই না থেমে থাকবো। এবার যদি উইক হয় থেমে থাকতে হবে, ভুলে যেতে হবে, যদি স্ট্রং হয় পেটাবো। তাহলে ইউনিভার্সাল কিছু অ্যাকশনস প্রিন্সিপাল রয়েছে, মারের বদলে পাল্টা মার চলবে, তাই না? এটাই আমাদের গাইড করছে আমাদের বিহেভিয়ারকে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অবভিয়াসলি এই এথিক্স যখন ইন্ট্রোডিউস হয়েছে, সবসময় মাথায় রাখতে হবে কিন্তু সাধারণ ভাবে নয়, সাধারণ মানুষের হিসেবে নয়। তুমি যখন সাধারণ মানুষের চাকর হয়ে থাকবে, চাকর হওয়ার জন্য এগোচ্ছ, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে তুমি একটা বড় পোস্ট হোল্ড করছো, এবং এই হোল্ড তোমার কিন্তু ভ্যালুস, তোমার মরাল ভ্যালুস থাকতে হবে, তোমার কিছু ইউনিভার্সাল গাইড মানে প্রিন্সিপাল, যেটা তোমাকে লাইফকে গাইড করবে।
বা তুমি সাধারণ মানুষের লাইফে জড়াচ্ছ, তাই তোমার চাপটা অনেক বেশি। আর কি বলতে পারি, এথিক্যাল বিহেভিয়ার, এর সাথেই বলছি, এটাই এথিক্যাল বিহেভিয়ারের পার্ট। এথিক্যাল বিহেভিয়ার কি বলছি আমি, এথিক্যাল বিহেভিয়ার কি করে, আলাদা করে, কাকে আলাদা করে, সেলফিশ অ্যাকশনকে। আমি খাবো, আমি পড়বো, আমি সবকিছু করব, এই অ্যাকশনটা এথিক্যাল বিহেভিয়ার দেয় না। সেলফিশ অ্যাকশনটাকে এথিক্যাল বিহেভিয়ার পাল্টে দেয়। আর কি করে, আর কি করে, এই সেলফিশ অ্যাকশনটা হচ্ছে তোমার নিজস্ব। তাহলে কি বলতে পারি, যখন তোমার নিজস্ব, তাহলে পারসনস ওন সাকসেস, পারসনস ওন সাকসেস। ঠিক আছে, আরেকটা কি বলছি, আরেকটা কি বলছি, তাহলে আরেকটা যদি সেলফিশনেসটাকে যদি এটা সেলফিশ অ্যাকশন বলতে নিজের সাকসেসটা, ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে এথিক্যাল বিহেভিয়ার কি শেখাচ্ছে, এখান থেকে কি শেখাচ্ছে, সেলফিশনেস। এখানে শেখাচ্ছে এটা সেলফিশ অ্যাকশন, এটা হচ্ছে সেলফিশনেস। or selfishness or concern for welfare of others, concern for welfare of others। কালি চেঞ্জ করে দিলাম, welfare of others, welfare of others। তাহলে এথিক্যাল বিহেভিয়ার কি বলছে, সরে যেতে বলছে, কার থেকে কারা সরতে বলছে, সরতে বলছে সেলফিশ অ্যাকশন, মানে নিজের শুধু সাকসেস থেকে সরে আসতে বলছে। আমি ঘুষ খেয়ে শুধু বড়লোক হবো, স্ক্যাম করে বড়লোক হবো, দরকার নেই। তুমি, তোমরা যখন পোস্টটায় বসছো, তাহলে তোমরা কি করবে, অন্যের ওয়েলফেয়ারের কথা চিন্তা করবে, অন্যের ওয়েলফেয়ারের কথা চিন্তা করবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমার আজকের ক্লাস এখানে শেষ। আমি আগামীকাল এথিক্স এর ডেফিনেশনে আসবো। এটা ক্যানাটেশনস মানে এথিক্স কে আমি বর্ণনা করলাম, হোয়াট ইজ এথিক্স, বা এথিক্স এর সংজ্ঞা বলতে পারলাম। ঠিক আছে, কালকে ডেফিনেশনে আসবো এবং প্রফেশনাল এথিক্স এ আসবো। আমি প্রফেশনাল এথিক্স এ ঢুকে যাবো। তাহলে আমি ক্লাস শুরু করছি প্রফেশনাল এথিক্স দিয়ে। ওকে, আচ্ছা এবার একটা জিনিস বলি, আজকে দেখো এই ক্লাসটা আপলোড হচ্ছে, তোমরা জানো অলরেডি ইকোনমিক্স এর একটা টাইম চালু হয়ে গেছে, বা পলিটির একটা টাইম ছিল, হিস্ট্রি সকাল 11টা দিয়ে আপলোড হয়। আমি কালকে থেকে রুটিন দিয়ে দেব কোন ক্লাস ডেইলি কখন আপলোড হবে। ঠিক আছে, আমি কোশ্চেন আনসারও করাচ্ছিলাম, কিন্তু খুব একটা ভালো আপডেট পাইনি তোমাদের থেকে, কিছু অ্যাকনোলেজমেন্ট খুব একটা ভালো পাইনি, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমি এটাও করব। তাহলে আজকে এই ক্লাসটা আমি 7টা থেকে রাখছি, প্রিমিয়ারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা জিনিস, যদি ক্লাস ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। কি বললাম, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, তাহলে আমি আনন্দ পাবো, তোমরাও আনন্দ পাবে। হ্যাঁ সরি, এটা আমার পার্সোনাল নোট, অনেক কষ্টে ছোট ছোট করে বানিয়েছি, এবং বোঝানোটা আই থিঙ্ক খারাপ লাগেনি। কালকে থেকে আরো কিছু থাকছে। ওকে, সো চলো টাটা। আজকের এই ক্লাসটার পরে কালকে তোমরা অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে রাখো, তাহলে তোমরা ইনফ্যাক্ট ফেসবুক পেজেও লাইক করে রাখো, সেখান থেকে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, তো সাবস্ক্রাইবটা করে রাখো, না তো আপডেটটা পাবে না। দেখো ফার্স্ট টাইম কেউ এথিক্স পেপার কমপ্লিট করে দিচ্ছে, তাও আবার বাংলায় বোঝাচ্ছে, ইংলিশেও না। আই থিঙ্ক অসুবিধা হওয়ার কথা না, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। ঠিক আছে, 2022-এর জন্যই আমি রেডি করছি, আর আমি WBCS এর সিলেবাস এবং ডিটেলসটা আলোচনা করব, অ্যালং উইথ ইউপিএসসিটাও আলাদাভাবে করব। যারা আমাকে বলছো তাদেরকে বলি, টাইমটা খুব কম, তো আমার নিজেরও পড়াশোনা চলছে, আমি প্রচুর পড়াশোনা করছি, তো সেক্ষেত্রে একটু কিছুদিন অ্যাডজাস্ট করে নাও, বা করলে তোমরা আই থিঙ্ক কালকে থেকে করতে হবে না, যদি করতে হয় একটু অ্যাডজাস্ট করো। ঠিক আছে, আমি রেগুলারই যা যা ক্লাস করাচ্ছি আমি রেগুলার নিয়ে আসবো। আজকেই শুধু এই ক্লাসটা 7টা থেকে থাকছে, আমি চেষ্টা করবো এই ক্লাসটাকে ইদার 7টায় রাখা বা অন্য কোনো টাইমে শিফট করা, সেটা তোমরা কালকের ভেতর রুটিন থেকেই জানতে পারবে, যেটা রুটিন আপলোড করবো সেটাতেই থাকছে। ওকে, চলো টাটা বাই। তোমরা ক্লাসটা করে ভালো লেগে থাকলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে আগামীকাল।